সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। এমন একটি দেশের কথা আজ বলবো যে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ, সব শ্রেণীর মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সেই দেশটি বাংলাদেশ। সেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সারা বিশ্বে রয়েছে। কি এমন ঘটনা ঘটল সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে যাচ্ছে কিংবা বিনষ্ট করতে চাচ্ছে ষড়যন্ত্রকারীরা? কি এমন হচ্ছে যা নিয়ে পার্শ্ববর্তী দেশের সংসদে আলোচনা হয়? আমরা সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা সহ ছোট ছোট অনেক বিষয়গুলো নিয়ে রাজধানী সহ সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা হয়েছে বলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ এসেছে। সে বিষয়ে আমরা কথা বলতে চাই আজকের আলোচনায়। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপর রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমার বাদিকে রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। সবশেষ রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আপনার চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই এম এ আজিজ আপনাকে দিয়ে। যেটি আমি শুরু করছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনাটি, তার যেই বক্তব্য এবং তার পরবর্তীতে আমরা দেখলাম তাকে গ্রেফতার, সেখানে সংঘর্ষ এবং সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী মারা যাওয়ার ঘটনা, পুরো বিষয়টি ঘোলাটে মনে হচ্ছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে না, আমার কাছে স্পষ্ট। কারণ হচ্ছে এই ঘটনার পরে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হয়েছে, এটাকে নিন্দা করা হয়েছে। আর পলায়ন আমাদের বাংলাদেশের পতিত সরকারের প্রধান শেখ হাসিনা এটাকে নিন্দা করেছে এবং তার এটা অপরাধ হিসেবে দেখা হয়েছে। তো সুতরাং এতে প্রতীয়মান হয় যে এখানে সম্পর্ক আছে। আর যে ইসকন বলা হয়, এটা আসলে আরএসএস এর মতাদর্শে, আরএসএস এর পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে। সারা ইসকন বলছে তাকে বহিষ্কার করা হয়েছে, এটা বলছে, আগে বলে নেই। এখন ধরা খাইছে, এখন বলতেছে দায় নিচ্ছে না। এটা ছাত্রলীগের মতো, যখন তাকে ধরা হইতো তখনই বলতো যে ও আগের থেকে পার্টিতে নেই, অথবা ওকে বহিষ্কার করা হলো। তো আমার কথা হলো, বহিষ্কার করুক আর না করুক সেটা ম্যাটার করে না। ইসকন একজন ব্যক্তি, সে এই চিন্ময়, সে ইসকনের প্রধান ছিল, সে একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এই দেশেরও যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হলো, 80টা দেশে ইসকনের 850টা মন্দির আছে। বাংলাদেশের যে হিন্দু পশ্চাৎপদ হিন্দু, তাদের মন্দির দখল করা হয়েছে, তারা দখল করে নিয়েছে অর্ধেক জায়গায়। প্রত্যেকটা জেলায় এই মন্দির আছে তাদের। এবং এটা হলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপির আলোকে আরএসএস এর মানে নিয়ন্ত্রণে এটা চলে। সুতরাং আমাদের দেশে তো বহু হিজবুত তাহের অনেকটা আপনার নিষিদ্ধ করা হয়েছে। এটা নিষিদ্ধ, এটা তো একটা উগ্রতবাদী। এখন যে এই যে পতিত সরকার প্রধান যে ভারতে গেছে, তাকে সেলভেজ করার জন্য শুরুর থেকে কতগুলো প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছে। কারণ 32 নম্বরের প্রথম দিনে, তারপরে আনসার আছে, এইভাবে অনেক জায়গায় তো ঘটানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এখন এই একমাত্র হিন্দু ইস্যু, বাংলাদেশের হিন্দুরা নাকি নিগৃহীত হচ্ছে, মারা পড়ছে বিভিন্ন সময় বলতে এই প্রচারণা। এবং সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে প্রথমে ধরে নিয়েছিল যে যেহেতু আপনার ওই এটা কি ওই আপনার চিন্ময় হিন্দু, সুতরাং তার উকিলও হিন্দু হবে। হিন্দু মেরে ফেলছে প্রথমে বলছে। এক টেলিভিশন রিপাবলিক টেলিভিশন, ওই যে নাচিয়ে নাচিয়ে কথা বলে, যে সে বলছে
যে এই উকিলকেও হিন্দু মনে করছে, আসলে যে সে মুসলমান এটা জানতো না। তো এখন তাকে বলা হচ্ছে যে একে জেলে দিছে, যে মারা গেছে তাকে নিয়ে কিন্তু কথা নেই, মরার নেই। এই জন্য আমি বলছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু, ভারতের যে আগ্রাসী মনোভাব তারই প্রতিফলন। আমাদের দেশে এই মাইনরিটিকে রাজনৈতিক ইস্যু বলছেন, আমাদের এখানে একজন রাজনীতিবিদ আছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তার কাছেই জানবো এটা কি রাজনৈতিক ইস্যু কি ইস্যু না। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, চট্টগ্রামে যা ঘটেছে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ব্যাপার। এটা ঘটনা প্রবাহ এবং যা ঘটানো হয়েছে সেগুলো দেখলে এই অনুমান করা না করে আপনি পারবেন না আর কি, মানে আপনি বাধ্য হবেন এই অনুমান করতে। এখন ইসকনের চট্টগ্রাম বিভাগের একজন নেতৃস্থানীয় ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তো তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার ওখানে চট্টগ্রামে যখন আদালতে তাকে হাজির করা হলো, সেই আদালতে হাজির করার কে কেন্দ্র করে তার সমর্থকরা সেখানে পুলিশের গাড়িতে কিংবা নানাভাবে চড়াও হয়েছে। সেই ভিড় এবং সুযোগ নিয়ে সেখানে নানা দিক থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই প্রস্তুতির জায়গাগুলো আছে। এখন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো চলে এসছে যে এইসব প্রস্তুতি তাদের ওখানে ছিল, নানা ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র সেখানে রাখার ব্যাপার ছিল। এবং তারা একজনকে নিয়ে, সাইফুল ইসলাম যিনি আইনজীবী, তাকে ওখানে হত্যা করলো, নৃশংসভাবে হত্যা করলো। হত্যাটার ধরন দেখলেও খুব, আপনি যেভাবে তার দেহ থেকে মাথা ধর আলাদা করা হয়েছে, সেই হত্যা করার মধ্য দিয়ে বার্তাটা আসলে কি দাঁড়ায়? একজন মুসলিম আইনজীবীকে হত্যা এভাবে করলে, এবং সেটা যখন ইসকনের ব্যানারে হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এবং তারাই করছে তাদের, এখন তার ভেতরে যে অনেক রকম আওয়ামী লীগ যুবলীগের লোকজন, এটা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, তার ওই মধ্যে ঢুকে পড়েছে এবং তারা এই জিনিসটা করছে। এই কাজটা করার পরে সম্ভাব্য প্রতিক্রিয়াটা দিয়ে আপনি রাজনৈতিক হিসাবটা বুঝবেন যে এই ধরনের একটি ঘটনা ঘটলে, এবং যখন ইসকন, যেটা হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠন, তাদের একটা জায়গা থেকে এরকম একটা হচ্ছে, সেটার প্রতিক্রিয়া হবে যে ভীষণ বিক্ষোভ ছড়িয়ে পড়বে মুসলিমদের মধ্যে, এবং ব্যাপকভাবে হিন্দুদের উপর একটা হামলা, একটা সাম্প্রদায়িক হামলার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। এবং সেইটা যদি ঘটতো তাহলে 16 কলাটা পূর্ণ হতো। এই জিনিসটাই চাওয়া হয়েছিল, যাতে করে বাংলাদেশে এই ন্যারেটিভটা শুরু থেকে দাঁড় করানো হচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চলছে। এমনকি আওয়ামী লীগের যারা রাজনৈতিক একদম কেডার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হিসেবে ব্যাপকভাবে পরিচিত, যেমন ধরুন রংপুরে একটা, তাদেরকেও আসলে ওই হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতা তিনি সন্ত্রাস করে গেলেও তিনি হিন্দু ঘটনাচক্রে হিন্দু সম্প্রদায়ের হলে তিনি তার এই চরিত্র, আওয়ামী লীগ চরিত্র, সন্ত্রাসী চরিত্র, এগুলো নাই হয়ে যাচ্ছে, কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ব্যাপারটা সামনে আসছে। এইভাবে পোর্ট্রে করা হয়েছে। কিছু ঘটনা যে ঘটেনি তা আমি বলছি না, সেই সমস্ত আমি শেষ করি, ঘটনাগুলো ঘটেছে, কিন্তু যেভাবে এটার ন্যারেটিভটা আমরা পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে দেখলাম এবং এটা পশ্চিমা দেশে নিয়ে যাওয়া হলো, ঠিক ওরই ধারাবাহিকতায় বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, যাতে করে এখানে ব্যাপক হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এবং সেটা পশ্চিমা দেশে সেল করা হচ্ছে। এবং বাংলাদেশে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসররা, দেশি বিদেশি, তারা যাতে একটা এইখানে এই সরকারকে ব্যর্থ করার জন্য একটা চেষ্টা করতে পারে। এই গ্রাউন্ডটা এখন খুব পরিষ্কার। কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমি মনে করি সকল রাজনৈতিক শক্তি, শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রামে এবং সারা দেশে যেভাবে এটাকে মোকাবেলা করেছেন, সেই অর্থে বাংলাদেশের জনগণ শান্ত আছে, ধৈর্য ধরেছে, এবং সেইটা আজকে বাংলাদেশের এই যে অভ্যুত্থানের শক্তি, সেটাকে আবার সামনে এনেছে যে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আহমেদ আজম খান একই বিষয়ে জানতে চাও, যদিও আপনাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যাতে সব ধরনের মানুষ নিরাপদে থাকে, এবং সেই পূজা থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা দেখেছি বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু বলতে আসলে মানতেই রাজি না, যে আসলে কেউই সংখ্যালঘু না, সবাই দেশের জন্য কাজ করবে এবং সবাই যাতে শান্ত থাকে। আপনার বক্তব্যটা জানতে চাই বর্তমান প্রেক্ষাপটে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দকে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, এই যে
5 অগাস্টের পরে সারা বিশ্বে প্রতিবেশী দেশের মিডিয়া যেভাবে প্রচার করছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সারা বিশ্ব থেকেই পাই। সারা বিশ্ব আমাদের খবরটা কিন্তু পাচ্ছে, তাদের প্রচারের বাইরেও আমাদের খবরটা পাচ্ছে যে 5ই আগস্টের পরে শুধু হিন্দু সম্প্রদায় না, সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার যে অপচেষ্টা বিভিন্ন মহল থেকে এবং পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে, সেখানেও কিন্তু হিন্দু সম্প্রদায়ও কিন্তু সেই উস্কানিতে পা দিচ্ছে না। যারা অল্প সংখ্যক দিচ্ছে সেটা কিন্তু পার্সেন্টেজে আসবে না। হিন্দু সম্প্রদায়ও মনে করে যে 5 অগাস্টের পরে আমরা আগের সেই ফ্যাসিবাদী সরকারের চেয়ে অনেক ভালো আছি। কারণ ফ্যাসিবাদী সরকারের 15 বছরে বিভিন্ন জায়গায়, আপনার বান্দরবনের রামুতে বা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অথবা গাইবান্ধার সুন্দরগঞ্জে, এরকম অনেক জায়গায় যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, বৌদ্ধ সম্প্রদায়ের উপরে বা খ্রিস্টান সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে, 5 অগাস্টের পরে সমস্ত ধর্মের লোকেরা অত্যন্ত স্বস্তিদায়কভাবে জীবনযাপন করছে। এই যে মাত্র 1 মাস আগে শারদীয় দুর্গা উৎসব হয়ে গেল, সেখানে বাংলাদেশে 33 লক্ষ মন্দির, 33,000, এই 33,000 মন্দিরের একটা মন্দিরেও কিন্তু আক্রমণ ঘটে নাই। 2-1টা জায়গায় যেটা ঘটেছে এটা ওই পতিত স্বৈরাচারের লোকজন করেছে। আমরা বিএনপি থেকে ওই 33,000 মন্দিরেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমি আমার জেলায় প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, এবং আমার নির্বাচনী এলাকাতে প্রত্যেকটা 100-র উপরে মন্দির, প্রত্যেকটা মন্দির যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদের নিয়ে মিটিং করেছি এবং আপনাদের কি নিরাপত্তা দরকার আমরা সেটা দেব এবং দিয়েছি, এবং তারা তাদের বক্তব্যে চোখের পানি ফেলছে যে নির্বাচনের নৌকাকে ভোট দেই কিন্তু এভাবে আমাদেরকে কেউ সম্মানিত করে না। কাজেই আমি শেষ করছি, কাজেই শুধু বিএনপি নয়, আমি সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে গর্ববোধ করি যে বাংলাদেশের মানুষেরাই এদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু এরকম মনে করে না। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, আমরা সকল জাতি গোষ্ঠী আমরা এক বাংলাদেশী, এবং সেই সাম্প্রদায়িক সম্প্রীতিতেই আমরা আছি। পাশের দেশের উস্কানিতে এবং আমাদের দেশের ওই পতিত স্বৈরাচারের কিছু লোকের উস্কানিতে এখন যে পরিস্থিতি উত্তপ্ত করবার অপচেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু আমরা বিএনপি সহ পরিস্থিতি আমাদের জনগণও কিন্তু এটা প্রতিরোধ করছে। পরিস্থিতি উত্তপ্ত বিষয়ে আপনার কাছে আসবো। নূর খানের কাছে আমি মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চাই। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। দেখেন, প্রথম হচ্ছে ইসকনের কার্যক্রম যদি আমরা একটু খেয়াল করি, বেশ কিছু দিন ধরে তারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু তাদের যে তৎপরতা, সেটা কিন্তু এক ধরনের উস্কানি, এক ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা, এটা কিন্তু খেয়াল করা গেছে দীর্ঘদিন ধরে, কয়েক মাস ধরে। প্রথম হচ্ছে যে মামলাটি যেভাবে হয়েছে, যেখান থেকে মামলার উদ্ভব ঘটেছে, সেই রাষ্ট্রদ্রোহিতা এবং পতাকা ইত্যাদি ইত্যাদি অবমাননার বিষয় নিয়ে আমাদের মনে রাখতে হবে যে এমন একটা সময় আমরা পার করছি, একটা অস্থির সময়। এই সময় একটা হচ্ছে অস্থির, আর একটা হচ্ছে আমরা চোখের সামনে বেশ কয়েকটি ঘটনা দেখলাম, যে ঘটনাগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার উপরে এক ধরনের ঝাঁকুনি দিয়েছে বা হুমকি হিসাবে দেখা দিয়েছিল। মানুষ যেহেতু 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ এবং রাজপথের মানুষগুলো এখন ঐক্যবদ্ধ, ফলে এই জায়গাগুলোতে কিন্তু তারা সুবিধা করতে পারেনি। এখন তারা এই জায়গাতে যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, আমি সাম্প্রতিককালে যদি আমরা খেয়াল করি, একদম 5ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি যদি ভারতের পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে প্রতিটি ক্ষেত্রে
মানে জান পরান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পুরা বাংলাদেশকে এমন একটা জায়গায় আমাদেরকে চিত্রায়িত করার চেষ্টা করছে যে আমরা একেবারে সাম্প্রদায়িক। এখানে অন্য সম্প্রদায়ের মানুষের প্রতিদিন মৃত্যু ঘটনা ঘটছে, মন্দির দখল হয়ে যাচ্ছে, কেউ নিরাপদ না, এরকম একটি জিনিস প্রচার করার চেষ্টা করছে একদম প্রথম দিন থেকে, 5ই আগস্ট থেকে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের ভূমিকাটা আমাদের এখানকার রাজনৈতিক যে ব্যবস্থা আমরা দেখেছি 5 তারিখের পর আমাদের স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে জনরোষের কারণে, এবং আশ্রয়দাতা হচ্ছে ভারত। এবং কি কারণে আমি জানি না যে 5 তারিখ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তার ওই সময় থেকে আমাদের পুরা জাতির উপর তার আঘাত হানার চেষ্টা করছে এবং এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যাতে এখানে তাদের উস্কানিতে কিছু ঘটনা ঘটে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা যায়। এবং তার সর্বশেষ যে চেষ্টাটি আমরা দেখলাম ইসকন নেতার মামলা হওয়ার পর, এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে আমাদের দিক থেকে। আমি মানে বিনীতভাবে সবার কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে আমরা যেন কারো পাতা ফাঁদে পা না দিই। অর্থাৎ আমরা আমাদের তরফ থেকে যেন এইবার যে অবস্থাটা আমরা দেখলাম যে এই ঘটনার পর কিন্তু আমরা ফাঁদে পা দেইনি, এবং এরকম ঘটনা বা এই ধরনের উস্কানি আসবে আরো আরো আরো, সেখানেও যেন আমরা না দেই এবং আমরা যেন কোনো অবস্থা তৈরি করতে সাহায্য না। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে সে সিনিয়র সাংবাদিক আজিজ ভাইয়ের কাছে জানতে চাইব পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমের ভূমিকার বিষয়ে 5 আগস্টের পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। বিরতির আগে এম এ আজিজ আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, 5 আগস্টের পর পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমের যে ভূমিকা, তাদের যে রিপোর্ট এবং মন্তব্য, সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। দেখেন, ভারতের আপনার সেই কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, রাজনীতিটা কিন্তু এবং পররাষ্ট্রনীতিটা পুরোপুরি বদলাই গেছে। একদিক থেকে বলবো তারা, অর্থাৎ মোদী সরকার যেটাকে জাতীয় ইস্যু হিসেবে চিহ্নিত করতেছে, ওখানকার মিডিয়া এবং বিরোধী দল তারাও একমত পোষণ করছে। যেমন আমাদের শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন পার্লামেন্টারি পার্টি অর্থাৎ রাহুল গান্ধী সহ সিদ্ধান্ত নিয়েছে তাকে কিভাবে এখানে আশ্রয় দিবে, এবং এই ব্যাপারে কিন্তু একমত। এবং মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া কয়েকটি বাদে ছোটোখাটো মাস মিডিয়া বলেন, প্রাইভেট চ্যানেল বলেন, এগুলো কিন্তু খুব ঠিক হিন্দুত্ববাদী উগ্রতার শীর্ষে অবস্থান করতেছে। কারণ আমি যেটা আজকের কথা বললাম, যেমন রিপাবলিকান টিভি, এটা তো আর মেইনস্ট্রিম টিভি না, অথচ যে উপস্থাপক সে নেচে এটেছে পুরা মাঠ গরম করে বক্তব্য দেয়, এরকমই কয়েকটা। হ্যাঁ, হিন্দুস্তান টাইমসেও নিউজ আসছে, এটাও ঠিক। তো এরকম আছে দু একটা। তবে আমরা যতটা ভাবছি, আপনার ধরেন যে ইন্ডিয়ান মিডিয়াগুলি, সবগুলো মিডিয়া আমাদের বিপক্ষে স্ট্যান্ড নিচে, ব্যাপারটা তা না। কিছু মেইন বড় পত্রিকাগুলো কিন্তু বস্তুনিষ্ঠতা যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছে। তবে ভিন্ন ফর্মে আমাদের ফ্যাসিস্ট সরকার যেমন সবগুলো রাজনৈতিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, দু একটা মিডিয়া ছিল যেমন বাংলা ভিশন, এনটিভি, এগুলা ক্লোরিং করে ফাঁকঝোঁক দিয়ে টিকে আছে। ঠিক ওখানে এখন কিন্তু প্রায় ওই অবস্থা ভিন্নভাবে বিরাজ করছে। তো মিডিয়া ওখানেও স্বাধীন না। তো কিন্তু তারা আপনার এই মিডিয়াকে কবজা করা, প্রশাসনকে কবজা করা, সবই কিন্তু করছে ভিন্ন ফর্মে। যার ফলে তাদের আমরা ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নিপাত। এই যে তাদের সম্প্রসারণবাদী পররাষ্ট্র নীতি, হ্যাঁ, ডক্ট্রিন অফ গান্ধীর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো আপনার এখন দেখেন মালদ্বীপের মতো এই দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের সম্পর্ক নেই। শুধু বাংলাদেশের বলেন, শুধু শেখ হাসিনার সাথে সম্পর্ক রক্ষা করে গেছে। আওয়ামী লীগেরও একান্তে যখন কথা হয়েছে, অনেক কিছুই কিন্তু আওয়ামী লীগের নেতারাও কর্মীরাও পছন্দ করেনি। কিন্তু
আমাদের দেশের রাজনীতিটা আবার যেমন নেতা যা বলবে তার বিপক্ষে কথা বলার অধিকার তাদের কারো নাই, এই জন্য তারা বলতে পারে নাই। তো এই জন্যে এখন আমি যেটা বলবো যে ওই দেশের যে মিডিয়া, আমাদের দেশের ধরেন এই যেসব প্রচারটা ভারত করতেছে সবটাই কিন্তু সারা বিশ্বে গ্রহণযোগ্য হচ্ছে না। একটা ঘটনা ঘটেছে যে আমাদের একসময় ট্রাম্পকে দিয়ে একটা আমাদের কথা বলানো হয়েছে, এটা তো ওখানে তো আপনার লবিস্ট নিয়োগ করা যায়, মুখপাত করে, এখন তো আর বলছে না কিছু, এখন তো আর বলছে না। আর বিশ্বের প্রত্যেকটা বড় দেশের এখানে এমবিসিও আছে, তারা নিজেরাও মনিটর করে, তাদের নিজেরা তো তথ্য তার দেশে পাঠিয়ে দেয়, প্রকৃত রেজাল্টটা তো তারা পায়। আমাদের দেশে বরাবর থেকে আমাদের দেশে কিন্তু কোনো অবস্থাতেই কোনো দিন, আমরা ছোটোবেলায় দেখেছি হিন্দু বাড়ির গোয়ালা বাড়ির থেকে দই আসছে, ঘি আসছে, ইত্যাদি ইত্যাদি, মিষ্টি আসছে, সব আসছে। আমাদের দেশে তো আমরা তো ছোটোবেলায় কোনো হিন্দু মুসলমান এরকম ভাগ করে নেই, বরঞ্চ হিন্দুরা ভারত এই হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছে আমাদের দেশে। তবুও আমাদের দেশের লোকরা এই ধরেন যেভাবে অ্যাডভোকেটটা মেরে ফেললো, কোনো একটা ব্যক্তি, কোনো একটা মুসলমান কি বিদ্রোহ করেছে, কোনো একটা হিন্দুকে আক্রমণ করেছে? কিছুই করে নাই। আমাদের দেশে দেখেন পতিত সরকার 5 তারিখে প্রধানমন্ত্রী কাউকে না বললে তার ফ্যামিলি নিয়ে চলে পালায় গেল। 5 তারিখ থেকে 8 তারিখ, পুরা 8 তারিখ পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। কোনো দুর্ঘটনা ঘটেছে? ঘটে নাই। নিউ ইয়র্কে আধা ঘন্টা কারেন্ট চলে গেছে, অর্ধেক বাড়ি লুটে হয়ে গেছে। বাংলাদেশে কি হয়েছে? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। সরকার ছিল না, কিচ্ছু ছিল না, এদেশের জনগণ দেশ রক্ষা করেছে। সুতরাং আমরা মনে করি যে এটাতে আমাদের বিচলিত হবার কিছু নেই, কারণ তারা বিশ্বকে আমাদের দেশের সাংবাদিক হিন্দু মাইনরিটি আমরা নির্যাতন করছি, হত্যা করতেছি, লুট করতেছি, ইত্যাদি ইত্যাদি প্রচার, এটা কিন্তু খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না। কারণ যার যার দেশের খবর তারা দিচ্ছে তাদের এফবিসির মাধ্যমে। এরা যতক্ষণ পর্যন্ত দেখছে একটি মাত্র খুঁটি ছিল শেখ হাসিনা, সেও পালিয়ে তাদের দেশেই আশ্রয় দিয়েছে কৃতজ্ঞতার কারণে। কারণ যতগুলো চুক্তি, প্রথমেই মোদি এসে 22টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে, পরে লাস্ট স্বাক্ষর করেছে, সেটাও আমি লিখেছি সমকালে বিশাল করেছে, যে এটাকে বলা হয়েছে ট্রানজিট, আসলে দিছে করিডোর, চুক্তি করছে, তার তো পাওনা হয়ে গেছে। এখন তার 7 সিস্টারে গোলমাল, এটা রক্ষা করতে হবে। ভাবতেছে যে একমাত্র হাসিনা ছিল বিশ্বস্ত, এখন যেই আসবে এইভাবে হাসিনার মতো তো অনুগত রাখা। অনেকেই আমাদের বাংলাদেশের চিন্তা করছে যে হাসিনা যেভাবে উদার ভারতের জন্যে, আমাদের সিকিম হবে কিনা। সিকিমে পার্লামেন্টারি ডিসিশন দিয়ে দিচ্ছে না ভারতকে, সে তো লেন্দুব দর্জিত সিরিকোটা আমেরিকায় মারা গেছে। তো এরকম আমাদের দেশে পার্লামেন্টের সিদ্ধান্ত যেভাবে করছিল আমিটামি করে, পার্লামেন্টের ডিসিশন নিয়ে বাংলাদেশ তো মোটামুটি অঙ্গরাজ্য বানাই ফেলছিল, খালি নাম কষ্টে ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশ নামে আসছিলাম। মার্কেট টার্কেট সব কিছু তো ভারতকে দেয়। চীনের সাথে বর্ডারে কিলিং হয়, চীনের সাথে ঠিকই এগ্রিমেন্ট করে যে 1 কিলোমিটার দূরে বর্ডারের 1 কিলোমিটারের ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। আর আমার দেশের বর্ডারেতে সবচেয়ে অশান্ত বর্ডার, গেলেই হত্যা করে। দেখেন 16 বছরে একটা হত্যার প্রতিবাদ হয় নাই, বরঞ্চ বলা হয়েছে যে গরু চোরাচালানি গেছে, মেরে ফেলছে। আর অন্তত পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের আসার পরে অন্তত প্রতিবাদটা হয়েছে। মারা গেছে, মারছে না, প্রতিবাদ করেছে, পানি ছাড়ছে, বলছে আগাম মৃদু ভাষায় হলেও প্রতিবাদটা হচ্ছে। এখন তো মনে হচ্ছে যে আমি বাংলাদেশের একজন নাগরিক। সুতরাং আমি মনে করি না যে এই অপপ্রচারে ভারত আমাদের কিছু করতে পারবে। জুনায়েদ সাকি, বিরতির আগে আপনি বলতে চাচ্ছিলেন হাতের সময় সংক্ষিপ্ত ছিল, উস্কানিতে পা দেওয়ার কথা, না দেওয়ার কথা আপনি বলছিলেন। না, এটা তো ইতিমধ্যে অনেকেই তুললেন কথাটা, যে বাংলাদেশের একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করা, মূলত এইবার কিন্তু মুসলমানদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে হিন্দুদের উপর হামলা করা হয়। সেইটা পরিষ্কার, মানে ঘটনা প্রবাহ আমার কাছে এভাবেই পরিষ্কার, এবং আমার ধারণা দেশের বেশিরভাগ মানুষের কাছেও সেটা পরিষ্কার হয়েছে। এবং রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেই সম্মিলিতভাবে, শিক্ষার্থীরা সবাই যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে জনগণ
এমনকি মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সকল সম্প্রদায়ের মানুষই কিন্তু এই পুরো মানে একটা খুবই নিকৃষ্ট টাইপের যে একটা প্লট, এইটাকে তারা ধরে ফেলেছেন। এবং যার ফলে এই যে একে কেন্দ্র করে যে ধরনের সজ্জিত হচ্ছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, ধরুন রয়টারে নিউজটা আসলো যে এই সাইফুল ইসলাম হচ্ছে চিন্ময়ের লয়ার এবং সেই কারণে তাকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু এইভাবে, ইসকনও তাই বলল, তারপরে হচ্ছে রয়টারও সেভাবে নিউজটা আসলো। আমরা খুব রিগ্রেট দেখতে পাচ্ছি না যে এই ধরনের মানে একেবারেই ভিত্তিহীন একটা নিউজ করা। তারপরে ধরেন যেভাবে এটা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বে যাচ্ছে এবং সেখানে একটা প্রতিক্রিয়া তৈরি করছে, ফলে মনে হয় যে একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান আছে আর কি, মানে প্রচারের দিক থেকে। মানে প্রচারের তো রেডি থাকে, ঘটনা ঘটার সাথে সাথে যেভাবে ঘটনা ঘটার কথা সেভাবেই প্রচারটা চলে যায়। সেই রকমভাবে ঘটনা হয়তো অনেক সময় ঘটে না, যার ফলে ব্যত্যয় ঘটে। এর আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হামলা হলে সেই ছবি তুলে রাখার জন্য এবং সেটা লিঙ্কে পাঠিয়ে দেওয়ার কথা শেখ হাসিনা বলেছিলেন। এবং আমরা দেখলাম যে এই অডিও লিক হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়া টুডেতে বেশ লিড করে ছবি ছাপা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে, যে এখানে ট্রাম্প সমর্থকদেরকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। ফলে খুবই ন্যাক্কারজনক কায়দায় একটা বাংলাদেশের বিরুদ্ধে এখানে একটা অস্থিতিশীলতা তৈরি করা এবং যেটা বলবো এক ধরনের জাতীয় সার্বভৌমত্বের উপরে একটা হুমকি তৈরি করার একটা চেষ্টা চলছে এই পতিত ফ্যাসিস্ট শক্তিদের সহায়তা। এবং যেখানে ভারতের মানে বিজেপি সরকার এবং তাদের মিডিয়া মনে হচ্ছে যেন তারা এইটাকে তুমুলভাবে নানাভাব দিক থেকে এটাকে সহায়তা করছে। ফলে সেই জায়গাটা বাংলাদেশের মানুষের পারসেপশনটা এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইটা ভারতের মতো একটা দেশ যাদের এখানে দীর্ঘকাল ধরে নির্বাচনী গণতন্ত্র আছে, যারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের প্রতিবেশী, তারা এইভাবে একটা পররাষ্ট্রনীতি ঠিক করছেন যে একটা দেশের পতিত সরকারের পক্ষ নিয়ে সেই দেশের জনগণের যে বিপুল উত্থান, এটা দেখতেই পাচ্ছেন না। এত লক্ষ কোটি মানুষের উত্থান, এত ছাত্র শ্রমিক তরুণদের আত্মত্যাগ, এত মানুষ লড়াই করলো, 50,000-এর উপরে আহত, একটা নিরস্ত্র জনগোষ্ঠী তার সশস্ত্র শক্তির বিরুদ্ধে লড়ছে, রাষ্ট্রের শক্তির বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত বিজয়ী হচ্ছে। সেটার সাথে সম্পৃক্ত হওয়ার বদলে তারা এটাকে এখন কালিমালিপ্ত করার চেষ্টা করছে এই সমস্ত ঘটনাবলী দিয়ে। সেটা বেশ মানে কি বলবো, যে এটা একটা বিপজ্জনক পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। গণমাধ্যম বিষয় যখন আসলো, বাংলাদেশের গণমাধ্যমের উপরও তো সাম্প্রতিক এবং একই বাংলাদেশে আমি ওইটাকে ওইভাবেই দেখি যে ধরুন বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে মানে যে কোনো গণমাধ্যমের মানে বিষয়ে সমালোচনা থাকতে পারে, নানা ধরনের মানে সমালোচনাই কেবল না, ধরেন কেউ সেটাকে খুবই মানে জনগণের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধের একটা জিনিসও মনে করতে পারে যে তার কর্মকাণ্ড প্রচারণা। প্রত্যেকটারই তো একটা ন্যারেটিভ তৈরি করে, প্রত্যেকেরই একটা দৃষ্টিভঙ্গি থাকে, সমাজকে সে কীভাবে দেখে সে অনুযায়ী তো তাদের একটা পত্রিকার মধ্যেও তার প্রতিফলন থাকে। এখন সেটাকে আপনি চিহ্নিত করতে পারেন যে এই পত্রিকাটা সমাজে বিদ্বেষ ছড়ায়, এই পত্রিকাটা জনবিচ্ছিন্ন, ইত্যাদি নানানভাবে নানানজন পজিশন নিতে পারে। কিন্তু সেইটা নিয়ে আপনি সমালোচনাও করতে পারেন, কিন্তু আপনি তো ফিজিক্যালি সেটাকে আঘাত করতে পারেন না। যার ফলে আমরা যখন আওয়ামী লীগ আমলেও মানে যে সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেগুলোর প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি, সেটা ঠিক মনে করিনি। তেমনি এখনও এই ধরনের নিষিদ্ধ করার কোনো চেষ্টা কিংবা পত্রিকা অফিসের সামনে গিয়ে আপনার যে ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে কিংবা হামলা হচ্ছে, এটাতেও একই জিনিস ঘটছে। কিন্তু বিদেশের কাছে চিত্রিত হচ্ছে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, দেখো মেজর পত্রিকাগুলোর অবস্থা এরকম। তো এইটা আমি মনে করি যে আমাদের কতটুকু পর্যন্ত কোন লড়াই কি ধরনের মানে করতে হবে, কিংবা কেউ যদি মনেও করে প্রতিবাদের ভাষাটা কি হবে, আমি সেই অর্থে বলছি যে একজন প্রতিবাদ করতে চাইলেও তার প্রতিবাদ কোনোভাবেই মানে আরেকজনের অধিকার কিংবা তাকে বন্ধ করা, নিষিদ্ধ করা, তার উপরে হুমকি তৈরি করছে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করার দিকে যেতে পারে না। ফলে সেই অনুযায়ী আইন ব্যবস্থাই নেওয়া দরকার, কারণ আইন তো আছে প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করার জন্য, সেই আইনটা রক্ষা করার দায়িত্বটা সরকারের। কিন্তু আমরা এইটা দেখতে পাচ্ছি যে এই ধরনের তৎপরতাগুলো বাংলাদেশকে আজকে ইমেজের দিক থেকে যে জায়গাটায় ফ্যাসিস্টরা নিয়ে যেতে যাচ্ছে, কোনো না কোনোভাবে সেই
মানে জিনিসটাকে শক্তিশালী করছে। এখন এখানে মানে আপনি আরো ঘটনা আনতে পারেন, যে অন্যান্য আরো অনেক ঘটনাবলীর মধ্যে এখন এই পতিত ফ্যাসিস্ট শক্তির একটা চেষ্টা আছে যে সবকিছুর মধ্যে ঢুকে পড়ে একটা কেওয়াস তৈরি করতে পারলেই বোধহয় তাদের জন্য এই সরকারকে ব্যর্থ হিসাবে দেখানোর সময়। আমি যে জায়গাটা আসতে চাইছি সে কারণে আমরা যেটা মনে করি যে সরকারের দিক থেকেও এইটাকে ব্যর্থ করে দেওয়া দরকার। সেটার জন্য একটা পদক্ষেপ হতে পারে যে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, মানে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজন, এমনকি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সহ, এবং সরকার তো বটেই, সরকারই ডাকবে, সবাই মিলে আমরা একসাথে বসে একটা বার্তা দেওয়া দরকার যে বাংলাদেশ ইউনাইটেড, বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এবং আমরা এই ধরনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। সেটা দেশের ভেতর থেকে হোক, বাইরে থেকে হোক, ষড়যন্ত্র করে, কেওয়াস সৃষ্টি করে এই জিনিসটা করা যাবে না। আমরা আমাদের শিক্ষার্থী সহ সকল অংশের মধ্যে, মানে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এই মেসেজটাও দিতে আমরা পারবো যে এখানে আসলে কোনো ধরনের মানে যাকে বলে যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, মানে পরিকল্পিত, সেটাকে ব্যর্থ করে দিতে হবে। তবে একটা জিনিস এগেইন আমি মনে করি যে এটা দরকার এই কারণে যে আমরা ঐক্যবদ্ধ হলাম এবং আমাদের দিক থেকে আমাদের এই শক্তির জায়গাটা অনুভব করা দরকার। যে কথাটা আজম ভাই বলেছেন, এখানে সবাই আমরা তুললাম যে বাংলাদেশের মানুষের এই যে ঐক্যের শক্তিটা, যে তারা নানান ফাঁদ তৈরি করছে কিন্তু ফাঁদে মানুষ পা দিচ্ছে না, মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করছে, সেই শক্তির জায়গাটা আমাদের ধরা দরকার। এবং ওইটার জায়গা থেকেই আমাদের আতঙ্কগ্রস্ত হওয়াটা ঠিক হবে না। মানে ওরা আমাদের চাইছে সরকার সহ সব পক্ষকেই আতঙ্কগ্রস্ত করে ফেলতে, এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে আপনি সব কিছুকেই সমস্যা দেখতে থাকবেন, ফলে তখন ন্যায্য দাবিও আপনার কাছে মানে একটা সমস্যাজনক বিষয় হিসেবে হাজির হতে পারে। এইটা আবার আরেক ধরনের সংকট সৃষ্টি করবে। আমাদের সাধারণ দেশের মানুষ আছে, মানুষ দ্রব্যমূল্য নিয়ে কষ্টে আছে, মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে, মানুষের নানান রকম দাবি দেওয়া আছে, শ্রেণী পেশার বিভিন্ন অংশের মানুষের। এইগুলো তো মানুষের সমস্যা, এবং একটা জনগণের পক্ষের সরকার, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার মানুষের সমস্যার সমাধান করবে। যেখানে সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো চিহ্নিত করব আমরা, কিন্তু ফিয়ার ফ্যাক্টর, মানে আতঙ্ক থেকে আপনি যদি মানে কোনো সিদ্ধান্তে যান, তখন সবগুলো সমস্যাকেই একইভাবে আপনি দেখতে শুরু করবেন, সেটা সরকারকে আবার জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। ফলে এইটা সরকারের মনে রাখা দরকার যে ষড়যন্ত্র হচ্ছে, সেখানে সুনির্দিষ্টভাবে ষড়যন্ত্রগুলোকে চিহ্নিত করে তাকে আলাদা করতে হবে, কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত নই, এবং আমাদের আতঙ্ক যাতে না তৈরি হয় তার জন্য জনগণের ঐক্যের শক্তিটাকে সামনে আনা দরকার। অ্যাডভোকেট আহমেদ আলম খান যে কথাটি জুনায়েদ সাকিব বললেন, একই কথা আপনার দলের পর থেকেও বলা হচ্ছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে, নির্বাচনের দরকার, এবং যত দ্রুত নির্বাচন হবে তত এই দেশের জন্য মঙ্গল। নির্বাচনটা কি সমাধান? তাহলে আমি জুনায়েদ সাকির বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম, যে খুব চমৎকার, আমার শুনতে ইচ্ছা করছিল, খুব চমৎকার বলেছে। আমি আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে, জনগণ বলছি, আমি কিন্তু কোনো সম্প্রদায় বলছি না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জনগণকে নিয়ে খুব গর্ববোধ করি যে 5 অগাস্টের পরে আমরা সকলেই যে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমি খুব গর্ববোধ করি যে এই ফ্যাসিবাদের পতনের পর তাদের দোসররা ছাড়া আমরা যে গণতান্ত্রিক দলগুলো আমরা যেভাবে ঐক্যবদ্ধ, যেভাবে মোকাবেলা করছি একটার পর একটা ষড়যন্ত্র, আমি সত্যি দেশটাকে নিয়ে আমি ভীষণ রকমের দিনের পর দিনই আশাবাদী হয়ে উঠছি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর, এই যে চিটাগংয়ের যে আইনজীবী, এই নৃশংস হত্যাকাণ্ডের পর পাল্টা একটা হত্যাকাণ্ডও ঘটে নাই, একটা হামলার ঘটনাও ঘটে নাই। এটাকে আপনি ছোট করে দেখবেন না, অনেক বড় করে দেখবেন, যে তাহলে আমাদের দেশের মানুষের মানসিকতা কত উঁচুতে, যে না, এটা একটা ষড়যন্ত্র, আমরা পাল্টা কিছু করে আমরা এই দেশের পরিস্থিতিটাকে অস্থিতিশীল করব না। আমার মনে হয় যে ভারতের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আমি একটু উল্টো করে বলতে চাই যে ইচ্ছে করলেই আমরা ভারতকে দূরে ঠেলে দিতে পারি না, কারণ আমাদের চতুর্দিকে ভারতও ইচ্ছে করলেই আমাদেরকে অস্ট্রেলিয়া বা আমেরিকার অন্য প্রান্তে নিয়ে যেতে পারে না, কারণ আমরা তার পাশেই আছি, পাশেই থাকবো। কাজেই ভারতের এখন বোধহয় রিয়ালাইজ করবার সময় এসছে যে
একটার পর একটা ঘটনার পরেও সেই জুডিশিয়ারি কো, সেই আনসার বিদ্রোহ, সেই শ্রমিক বিদ্রোহ, এই যে এখন আপনি দেখেন এক কলেজের ছাত্রদের সাথে আরেক কলেজের ছাত্রদের যে মারামারি খুনোখুনি, এগুলো কিন্তু আসলে একটাও ছাত্র না, এগুলো প্রত্যেকেই পতিত স্বৈরাচারের এজেন্ট এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দল। এরা একটাও সত্যিকারে কলেজের ছাত্র না, তারা এর মধ্যে আসে নাই, এটাও কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, সাকির সংগঠন সহ প্রত্যেকে কিন্তু এই সরকারকে আমরা চতুর্দিক থেকে এবং এই দেশটাকে আঁকড়ে ধরে আছি যে না, কোনো ষড়যন্ত্রে আমরা পা দেব না। সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের জাতীয় সংলাপ হতে পারে। তবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকার পাশাপাশি আমাদেরও রিয়ালাইজ করা দরকার যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে মানে ষড়যন্ত্র যাতে প্রলম্বিত না হতে পারে, সেজন্যে আমাদের দ্রুত নির্বাচনের পথেও যাওয়া দরকার। কারণ এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কিন্তু একটি দুর্বল সরকার। যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, সে সরকার এবং বিরোধী দল মিলে কিন্তু শক্তিশালী সরকার। গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং বিরোধী দল মিলেই কিন্তু সরকার, সেইখানে কিন্তু সেই সরকার অনেক বেশি শক্তিশালী হবে এবং এই ধরনের ষড়যন্ত্রকেও মোকাবেলা করা তার জন্য কিন্তু অনেক বেশি সহজ হবে। এবং একটা জিনিস যে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হতে শিখেছি, সংকটে যেমনি আমরা ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে এখন পারি, সেই হেতু আমি বিশ্বাস করি যে ভারতের এই পলিসি চেঞ্জ করে এই ধরনের মিথ্যে কাল্পনিক পলিসি নিয়ে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বের বুকে অসাম্প্রদায়িক একটা দেশ হিসাবে পরিচিত করবার এই অপচেষ্টা যে ব্যর্থ হবে, ভারতের যে নীতি পরিবর্তন করা দরকার, এটা সময় এসছে, ভারতের কাল বিলম্ব করা উচিত নয়। আর এখানে আমি অন্য সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, তাদেরকে অভিনন্দন জানাবো যে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারাও কিন্তু মাঠে নামে নাই, তারাও কিন্তু এই হত্যাকাণ্ডকে, তারাও কিন্তু এই দেশদ্রোহী কর্মকাণ্ডকে সমর্থন করছে না। কারণ তারা জানে যে 5ই আগস্টের পরে ফ্যাসিবাদী সরকারের চেয়েও আমরা শান্তিতে আছি। এই জন্যেই আমি মনে করি যে এই ঐক্যবদ্ধ জাতিকে আমাদের মানে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারলে আরো শক্তিটা আরো তীব্র হবে, আরো শক্তিশালী হবে এবং সেই ব্যাপারে সরকারেরও পদক্ষেপ নেওয়া উচিত। আর সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যেটা সাকি বলল, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো ঐক্যবদ্ধ এই অসাম্প্রদায়িক সহিংসতার মানে বিরুদ্ধে প্রাচীর তৈরি করা দরকার আমি মনে করি। ধন্যবাদ। নূর খান, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে গতকালই কয়েকজন সদস্যর প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দাবি করেন, একবার তিনি ঘটনা উল্লেখ করেছেন ঢাকার তাঁতীবাজারের একটি পূজা মণ্ডপে হামলা এবং এবারের দুর্গাপূজার সময় সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা সহ বেশ কিছু বিষয়ে ভারতীয় সরকার উদ্বিগ্ন এবং তিনি বলেছেন যে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে। দেখেন, তারা যে দুটি ঘটনার কথা বলেছেন খুবই ছোট দুটি ঘটনা, তারপরেও এই ঘটনাগুলি যদি এড়ানো যেত সেটা খুবই ভালো হতো। একটা হচ্ছে একটা পটকা ফোটানোর ঘটনা, আর একটা হচ্ছে চুরির ঘটনা। আসলে চুরির ঘটনা কি তাদের দেশেও তারা নিয়ন্ত্রণ করতে পারেন কিনা 100%? এটা তো সম্ভব না। ওখানেও তো রবীন্দ্রনাথের চুরি হয়ে গেল, অনেক কিছুই ঘটে, কিন্তু এইটাকে এত বড় করে দেখার কোনো সুযোগ নাই। বরং বড় করে দেখার মধ্যে যখন নিম্নকক্ষে তারা প্রতিবেদন দিচ্ছেন, সেইটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে আমাদের এখানে তুলনামূলক অনেক সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বাস করছি। দুই একটি ছোট ঘটনা যেটা ঘটেছে, যেটাকে এড়াতে পারলে খুবই ভালো হতো
তারপরও বলবো যে এইটিকে দাবার গুটি হিসাবে নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, যেটা তারা করছেন। এবং তারা এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে এক ধরনের উস্কানি, কারণ পার্লামেন্টে যখন এই বিষয়টা নিয়ে কথোপকথন হয় এবং রিপোর্ট পেশ করেন, তখন ধরে নিতে হবে অনেক বড় ঘটনা। কিন্তু আমরা তো নিজেরা দেখেছি যে তাঁতিবাজের ঘটনাটা কি ছিল, আমরা দেখেছি একটা চুরির ঘটনা সাতক্ষীরা, এবং সেটা বেশ কিছু আগে। সেটিকে দিয়ে যদি বিচার করা হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বললে চলে, বা আমাদের সরকার এইখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না, এই কথাটা কিন্তু ধোপে টিকে না। এবং এইটা দিয়ে কিন্তু তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করছেন, সেটি কিন্তু দিন শেষে খুব ভালো ফল দিবে না। আমাদের দেশে যারা অন্য ধর্মের আছে, মুসলিম ধর্ম সহ যারা অন্যান্য ধর্ম মানুষজন আছেন, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন প্রত্যেকেই, যে 5 তারিখের পরে 2-1 দিন অবস্থা মানুষের ভিতরে শঙ্কা ছিল, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু পুরো বিষয়টাকে একটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখানে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে পরিস্থিতির যাতে অবনতি না হয়। রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা নিয়েছেন, ছাত্ররা ভূমিকা নিয়েছেন। ফলে এইখানে ওই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু ঘটনা নেই। ষড়যন্ত্র আছে, থাকতেই পারে, কারণ আমরা দেখছি একের পর এক ঘটনা। কারণ এত নৃশংসভাবে একজন আইনজীবীকে ধরে হত্যা করা হলো, এটি অনেক বড় ঘটনা। এবং এই ঘটনা দিয়ে এর প্রতিক্রিয়াটি হয়তো তারা লক্ষ্য করার চেষ্টা করেছেন, বা প্রতিক্রিয়াটিকে কাজে লাগানোর চেষ্টা হয়তো বা ছিল তাদের পরিকল্পনায়। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশের মানুষ অনেক সহনশীল এই ক্ষেত্রে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, হঠাৎ 2-1টি ঘটনা ঘটতে পারে, কিন্তু কন্টিনিউয়াস একটা বিনষ্ট হতে পারে, এরকম কোনো জায়গায় বাংলাদেশের জনগণ যাবে না বা দেখতে চায় না। এবং সরকারও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কারণ যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রামে অভিযান পরিচালনা করতে গেল এর আগে, তখন কিন্তু এসিড নিক্ষেপের মতো ঘটনা ঘটছে, এবং সেখানে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই কিন্তু আহত হয়েছেন। কই এটি নিয়েও তো আমাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখাইনি, যে একটা অঞ্চলে গেল, সেখানে এই ধরনের ঘটনা ঘটালো, বা এই যে আইনজীবীর, এইটা তো জঘন্যতম ঘটনা। এবং এই ঘটনার পর যেই ধরনের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা তারা লিখেছেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যেভাবে এটিকে দেখানোর চেষ্টা করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষ করে রয়টার যেভাবে সংবাদ পরিবেশন করেছেন, এত কিছুর পরেও কিন্তু মানুষ অসম্ভব ধৈর্যশীল, এবং সেইখানে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস যে 5 তারিখের পরে যে পরিস্থিতিটা এসছে, সেটা কোনোভাবেই সাম্প্রদায়িক জায়গায় যাবে না, এবং কোনোভাবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এমন কিছুও হবে না। তবে এই ক্ষেত্রে আমরা আসলেই তো একটা অস্থির সময়ে বাস করছি। এই সময়টার থেকে আমাদের যদি একটু স্বস্তি পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ঐক্যমত একটা খুব জরুরি, কারণ ঐক্যের কোনো বিকল্প নাই। এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের উচিত প্রতিনিয়ত আলাপ আলোচনা অব্যাহত রাখা, এবং প্রতিটি ক্ষেত্রে তাদের পরামর্শটা গ্রহণ করা। কারণ মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু যতটা না জনগণের সাথে যোগাযোগ, তার চেয়ে বেশি বাংলাদেশের, কারণ দিন শেষে তো এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই কেউ না কেউ দেশ চালাবেন বা সম্মিলিতভাবে চালাবেন। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঐক্যের উপর। এবং এই যে বর্তমান যে গত 15-20 দিন যে ঘটনা ঘটছে, এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডেকে এবং একসাথে বসে, এবং হ্যাঁ গোলটেবিল হতে পারে, এবং সেখান থেকে মতামত নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো সাজানো উচিত। কারণ এইটার সাথে কিন্তু মনে রাখতে হবে, আমি এখন সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক বিষয়গুলো যেমন চিন্তা করছি, এটার সাথে কিন্তু আমার জাতীয় নিরাপত্তার বিষয়টিও কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, বা যুক্ত করে দেখতে হতে পারে আমাদের। এবং সেই ক্ষেত্রে তো আসলে ঐক্যের কোনো বিকল্প নাই, এবং সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা, আলাপ আলোচনা করা, এবং কিভাবে এটার থেকে আমরা প্রথম হচ্ছে সতর্কতা অবলম্বন করতে পারি, প্রতিরোধ করতে পারি, এবং মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি। কারণ আমাদের আলটিমেট টার্গেট হওয়া উচিত একটা সুন্দর নির্বাচন, কারণ দীর্ঘদিন মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি।
এই কথা তো আমরা সবাই জানি, এবং সেই কারণেই তো এই দুঃশাসনের বিরুদ্ধে জনতার উত্থান ঘটল। সেটিকে অবশ্যই যথাযথ মর্যাদা দিয়ে বিবেচনা করতে হবে। কোনো অবস্থাতে এইটি ভাবার কোনো কারণ নেই যে অনন্তকাল বলে কিছু নেই। আমাদেরকে একটা পরিকল্পনা দিতে হবে যে এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো শেষ করব। রোডম্যাপ। হ্যাঁ জি, এম এ আজিজ, এই আমরা তো মূলত বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আপনি খেয়াল করবেন গত বেশ কয়েকদিন শিক্ষাঙ্গনে বিশেষ করে 3টি কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং যাত্রাবাড়ি একটি কলেজ, 3টি কলেজে ছাত্রদের মধ্যে একজন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে। এক শিক্ষার্থীর ডেঙ্গু জ্বরে মৃত্যুকে কেন্দ্র করে, এবং যে ভয়াবহ পরিস্থিতি হলো এবং সেখানে লুটপাটের ঘটনাও আমরা দেখলাম। এই বিষয়গুলো এই যে এতক্ষণ যে আলোচনা করলেন, এরই কি ধারাবাহিকতা, মানে সেই ষড়যন্ত্রেরই কি অংশ কিনা? আমি তারপর যে ইস্যুটা ছিল, আমি জাস্ট আমার একটা লাইন বলছি যে দেখেন, শেখ হাসিনা ভারত থেকে আসছে না, কারণ শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আইনের মুখোমুখি হতেই হবে। সেই কারণে ভারত তাদেরকে আশ্রয় দিবে। হাসিনা অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছে, কেউ গ্রহণ করে নাই, তাকে গ্রহণ করবে বলেও মনে হয় না। সুতরাং ভারতের সাথে তাদের যে আগ্রাসী নীতি, তাদের সাথে বাংলাদেশের এই আন্ডারস্ট্যান্ডিং হবে না, এইভাবেই তারা খোঁচাতে থাকবে। সুতরাং জাতীয় ঐক্য আমাদের দরকার, সেটা ডেমনস্ট্রেট করা। যেমন আজকেও ফখরুল ইসলাম আলমগীর এক দল নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে এবং তিনি বলেছেন এই ক্রাইসিস সম্পর্কে জাতীয় ঐক্য দরকার। এই ঘোষণাতেও হবে না। আমার মনে হয় সবগুলো দলকে নিয়ে উপদেষ্টা পরিষদ একটা রাউন্ড টেবিল বসে শহীদ মিনার বা কোথাও আমাদের জাতীয় ঐক্য ডেমনস্ট্রেট করা উচিত। একদম জমায়েত হয়ে ডেমনস্ট্রেশন দেওয়া উচিত যে তোমরা কিছু করলে, এবং পরিষ্কারভাবে জানায় দেওয়া উচিত যে বিশ্বায়নের যুগে কোনো ছোট দেশও একা নয়, এত সহজ না। 18 কোটি লোক মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আপনার খোঁচায় কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই মেসেজটা পরিষ্কার স্ট্যান্ড নিয়ে জানায় দেওয়া উচিত যে আমরা বন্ধুত্ব চাই, আমরা স্বাধীন দেশ, আমরা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আমরা খোলামেলা সম্পর্ক রক্ষা করতে চাই, আমরা সম্পর্ক বিনষ্ট করতে চাই না। পরিষ্কার মেসেজ দেওয়া উচিত এবং ঐক্যটা ডেমনস্ট্রেট করা উচিত। কারণ ইতিমধ্যেই কিন্তু এই যে রোডম্যাপ সামনে ইলেকশন, রাজনৈতিক দল তো মিশনারিজ দল না, তারা তো ইলেকশন চাইবেই। আর অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটি করে বসে আছে, তারা এটার কোনো রোডম্যাপ না, কোনো নির্দেশ না, কেউ বলতে পারবে না ওনারা আদৌ নির্বাচন দিবে কিনা, আদৌ নির্বাচনের রোডম্যাপ দিবে কিনা, এই ধারণাটাই জাতির কাছে নাই। এটা তো হইতে পারে না, অথচ রাষ্ট্রটা চালাতে পারতেছে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে, তারা আছে, এখনো আছে, তাদের সাথে আমার মনে হয় জাতীয় সবগুলো দল ডেমনস্ট্রেট করা উচিত। এবং জাতীয় এই যে রোডম্যাপ চাচ্ছে, দেখ না, একটু সময় বেশি করে নেক না, রোডম্যাপ দেখ। আমার মনে হয় জাতিটা ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। দ্বিতীয় যেটা আপনি বললেন যে দেখেন, ছাত্ররা গণঅভ্যুত্থান করে একটা 15 বছরের 16 বছরের স্বৈরাচারী সরকারকে কিন্তু পতন ঘটিয়েছে। হ্যাঁ, 16 বছর ধরে সব রাজনৈতিক দল অনেক ত্যাগ, গুম, খুম, বিশেষ করে বিএনপি, ধরেন জামাতও বলেন, ছোট দল, এই যে লেটার আছে দৈনিকই মার খাইছে, পিঠা খাইছে। ওনার তো দল খুব বড় না, কিন্তু উনিও তো মুক্তি পায় নাই, কেউ মুক্তি পায় নাই। 16 বছর ধরে আন্দোলন করতে করতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্ররা অগ্রভাগে আসছে, স্বৈরাচার পালিয়ে গেছে, আমি মানলাম। এতে যেটা হয়েছে, আমার কাছে ছাত্রদের আচরণ দেখে মনে হচ্ছে যে তারা আর পড়াশোনা করতে যাবে এই মানসিকতা নাই। এই আন্দোলনের মধ্যে দিয়ে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এখনও সরকার পরিচালনা নিয়ে ব্যস্ত। এই জেনারেশন যে গ্যাপ হবে, এই জেনারেশন গ্যাপ কি দিয়ে দূর করবেন? আমার কাছে তো মনে হয় না। এখন তাদের ভিতরে মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, যে তারা মনে করে কোনো জায়গায় প্রেশার দিলে, ধমক দিলে, আন্দোলন করলে, ভাঙচুর করলেই দাবি আদায় হয়। এই মনোবৃত্তিটা তাদের ভিতরে তৈরি হয়ে গেছে। সুতরাং এই জায়গায় বলছি যে এটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপরে ভর করতেছে। এখন আবার ফের দেখেন তারা আবার দল করার একটা
আমরা তো কনভিন্স যে দল হবে। এখন এর জন্য কি পাতানো খেলা, এখন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করে, এটা তো মানুষ বিশ্বাসে নিচ্ছে না। তো আমি অনেক সময় উদাহরণ দেই যে জাসদ শেষ হলো এক কারণেই যে এক শ্রেণীর লোক, যুবক শ্রেণীর এক শ্রেণীর লোক, কিন্তু জাসদ কিন্তু অনেক শক্তিশালী ছিল, গণবাহিনী করছে আমাকে, কিন্তু এক শ্রেণীর লোক এর সাথে প্রবীণ বা মানে তরুণরাও যুক্ত হয়নি, যুবক শ্রেণীর সংগঠন ছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। এখন শুধুমাত্র ছাত্র এরাও যদি দল করে আমার মনে হয় কোনোভাবেই এটা টেকার সম্ভাবনা নেই। আর অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের মাথার উপরে উঠবে, ইতিমধ্যেই তাদের ক্ষমতাটা পরীক্ষা হয়ে গেছে। তারা তো এখন যে পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এবং কোনো জায়গায় কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না। এই জন্য আমি বলছি যে এই ছাত্রদেরকে এখন রাজনীতিবিদদের দায়িত্ব, কারণ তাদের ছাত্ররাও কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনে আছে, তাদের নেতৃত্ব নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ভরসা করে আর লাভ নেই। তারা কিন্তু, আমি কিন্তু ব্যর্থ করতে চাই না, তারা এই দেশ পরিচালনা করতে পারছে না। সুতরাং এই দেশকে বাঁচাইতে হলে এবং এই জেনারেশন গ্যাপ তৈরি না হয়, এটা রক্ষা করতে হলে সবগুলো রাজনৈতিক দল এখন মাঠে নামা উচিত, অর্থাৎ ঐক্যবদ্ধ সুরে যার যার প্রত্যেকেরই ছাত্র সংগঠন আছে, সব রক্ষা করা উচিত। এই ছাত্ররা কিন্তু যা করতেছে সব তাদের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রের দায়িত্ব তারা মাথার ভিতরে ঢুকছে, পড়াশোনার দায়িত্ব নাই। জুনায়েদ স্যারের কাছে সেটি আমরা জানবো। আপনি বলছিলেন যে রাজপথে আন্দোলন, আমরাও রিপোর্ট করেছি, দেখেছি, রাজপথে সক্রিয় ছিলেন, আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন অনেকবার। সেই রাজপথের নেতা জুনায়েদ সাকি, এই যে শিক্ষাঙ্গন অস্থিরতার বিষয়ে আপনার কাছে জানতে চাইব, এবং যেটি আজিজ ভাই যথার্থই বলছিলেন যে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, মনোজগতে পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনার পদক্ষেপ কি হবে? না দেখুন, মানে আমি আমাদের দল থেকে আমরা এই ঘটনাটাকে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছি। আসলে আমরা সব বুঝে গেছি এটা কেন বলবো না, বোঝার কারণ রাজনৈতিকভাবে এক একটা বড় ঘটনা তো অনেকগুলো সম্ভাবনাকে উন্মোচন করে, এবং সেটা পুরোটাই আপনি মানে তাৎক্ষণিকভাবে বুঝে যাবেন ব্যাপারটা এরকম না। ধরুন এইরকম একটা বড় উত্থানের ব্যাপারে এমন কি মানে জুলাই মাসের শুরুতেও অনেকেই নিশ্চিত ছিল না। 14 তারিখের আগ পর্যন্ত তো এরকমটাই অনেকে ধারণা করেছেন যে এটা কি মানে আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার একটা মুভমেন্ট কিনা, আমি এরকম বলতে শুনেছি। আমরা যদিও 5 তারিখ থেকেই মানে আমরা শুরু থেকেই এটা করেছি, বাট 5 তারিখে প্রকাশ্যে আমাদের সমাবেশ থেকে এই আন্দোলনের প্রতি আনকন্ডিশনাল সমর্থন আমরা দিয়েছিলাম। আমাদের জায়গাটা ছিল যে ছাত্ররা আন্দোলনে নামলেই, রাস্তায় নামলেই সেটা একটা বড় অর্জনের জায়গা। কারণ তারা যখন তৎপর হবে, সেই তৎপরতা কোনো না কোনো সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এবং এটা আমাদের দিক থেকে ধরেন সবসময়ই বাংলাদেশের ইতিহাসে বড় বাঘগুলোতে সব ছাত্রদের একটা অগ্রণী ভূমিকা আছে। সেই 52 সাল থেকে শুরু করেন সবগুলো জায়গাতে, 62, 69, 71, 90 ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে। এবং এই এক একটা প্রজন্ম, বিশেষত যখন অভ্যুত্থানের ঘটনা ঘটে, যেমন 52 সালে কিংবা 69 সালে, যে প্রজন্মটা মানে যুক্ত হয়ে পড়ে, একেবারে স্কুল লেভেল পর্যন্ত যুক্ত হয়ে পড়ে, এবারও সেই ঘটনাটা ঘটেছে কিন্তু। এবং এই সংযুক্তি, এই যাদের মধ্যে যারা যুক্ত হয়েছে কোনো না কোনোভাবে, মানে এটা একভাবে সারা জীবন তারা বহন করে চলে। আমি কয়েকজন সিনিয়রের কাছ থেকে শুনেছি যে 52 সালের প্রজন্ম, তারা ওই যে তাদের ওই সময় যে স্কুল ছাত্র ছিলেন, কিন্তু তারা যে নেমেছিলেন মিছিলে, ওইটা তাদেরকে সারা জীবন তাকে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক মানুষ হিসাবে, সে রাজনীতি সরাসরি না করলেও ওইটা তাদের জীবনের ছাপ রেখে গেছে। তো এই প্রজন্ম সেই দিকে যাবে আমি বিশ্বাস করি। এবং এই প্রজন্মের সেই রাজনৈতিক যে হয়ে ওঠাটা, সেটাকে যদি আমরা পথ প্রশস্ত মানে করা যায়, একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ থাকে, তাহলে আমরা অনেক সম্ভাবনাময় তরুণদের পাবো, যারা ভবিষ্যতে আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে এই রাষ্ট্র পরিচালনা আসবে। কারণ একটা দেশের তরুণরা যখন রাজনীতিতে আগ্রহী হয়, সে দেশের ভবিষ্যৎ ভালো না হয়ে আর যাবে কোন দিকে। তো সেইটা একটা বড় ইতিবাচক জায়গা। এখন ধরেন বড় একটা অভ্যুত্থান হয়েছে, সব কিছু দাবিয়ে রাখা হয়েছিল,
মানে এই যে অনেক আন্দোলন হয়েছে না, বিভিন্ন শ্রমিক কর্মচারীরা আন্দোলন হচ্ছে, আমি সবগুলো আন্দোলনকে কিন্তু এক কাতারে ফেলি না, আমি সবগুলোকে মনে করি না যে এগুলো সবই হচ্ছে এক একটা ষড়যন্ত্র। মানে দড়িকে সাপ সবসময় ভাবলে হবে না, কিন্তু মানে যেটা সাপ সাপ হিসাবে ঠিক করা দরকার, দড়ি দড়ি হিসাবে ঠিক করা দরকার। আর এখানে কেন মানুষ আন্দোলন নামছে, 15 বছরের কারো কোনো দাবি দেওয়া আদায় হয়নি, মানে দাবি দেওয়া দেওয়ার ব্যাপার ছিল না, হয় কোনো না কোনোভাবে বুঝ দেওয়ার ব্যাপার, অংশীদার করার ব্যাপার, কাউকে ভাগবাটরা দিয়ে খুশি করে দেওয়ার ব্যাপার। সাধারণ মানুষের যে দাবি, সামষ্টিক যে দাবিগুলো, সেগুলো সবই দেখা গেছে মানে কেউ তুলতেই পারছে না, অথবা আনলেও দেন দরবার করে ভিক্ষা চেয়েও পাওয়া যাচ্ছে না। ফলে মানুষের মনে হয়েছে যে আচ্ছা এই আন্দোলনে তো আমিও ছিলাম, আমিও তো নেমেছি, তাহলে আমার দাবিটা কেন আদায় হবে না, অভ্যুত্থান তো আমার অভ্যুত্থান। এই যে তার ফিলিংটা, আমি মনে করি এটা সরকারকে আবার এইদিকেও খুবই তার একটা মানে সচেতন এবং সংবেদনশীল জায়গা থাকা দরকার, যাতে করে তারা জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মানুষের দাবি দেওয়াকে তারা মানে পূরণ করতে পারেন যতটা সম্ভব, ন্যায্য দাবি দেওয়া। তাতে যেটা হবে, এই প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে এই অভ্যুত্থানের অংশীদার মনে করবে, এই সরকারের যে যাত্রা তার সাথী মনে করবে, এবং এইটা আমাদের রাজনৈতিক রূপান্তরকে সাহায্য করবে, জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে সাহায্য করবে। এইটা একটা বড় বিষয়। তবে আবার একটা যখনই পরিস্থিতি এই ধরনের ঘটনা ঘটে, একটা বড় ধরনের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে, অনেক রকম মানে যাকে বলে এটা আনলিশ করা, মানে বিভিন্ন রকম শক্তির তো সামনে আসছে। এখন প্রত্যেকের যে মতামত সেটা আবার ডমিনেট করার একটা চেষ্টা চলে, যে আচ্ছা আমি এখানে ডমিনেন্স তৈরি করতে পারি কিনা। যে কারণে আমরা দেখছি যে অসহিষ্ণুতারও নানান লক্ষণ আমাদের এখানে আছে। আমাদের এখানে মাজারে হামলা হচ্ছে, মানে মুসলমানদের মধ্যেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ধর্মচর্চাকে মানে রীতিমতো মানে তাকে ধর্মবিরোধী কিংবা ধর্মের ইয়ের মধ্যে পড়ে না, সেটার জায়গাতে আক্রমণ করছে, মাজারগুলোকে ইয়ে করছে। এই সমস্ত অসহিষ্ণুতার জায়গাগুলো তৈরি হচ্ছে। ছাত্রদের মধ্যে যে এখন মানে তুমুল মানে একটা উত্তেজনা, খুব দ্রুতই একটা জিনিস যাকে বলে যে হাতের বাইরে চলে যাচ্ছে। এই যে আমি কবি নজরুল, সারওয়ার্দী, তারপরে মোল্লা কলেজ, এখন এই পুরো ঘটনাটার মধ্যে ছাত্রদের উত্তেজনাটা কাজ করেছে। নিজেদের যে একটা বড় কিছু ঘটিয়ে ফেলার পরে যে কোনো জিনিসের ক্ষেত্রে তার যে নিজের কর্তৃত্বটা প্রয়োগ করার একটা প্রবণতা, সেই জায়গাটা কাজ করছে। কিন্তু এইটাকে আবার কাজে লাগিয়েছে কিন্তু মানে এই যে আবারও ইন্টারেস্টিং যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তি একটা অংশ বসে নেই। তারা এখন সারওয়ার্দী কলেজেরা বলছে যে তৃতীয় পক্ষ এই হামলাটার পেছনে ছিল। তার মানে হচ্ছে যে ওইখানে যখন তারা স্লোগান দিচ্ছে কিংবা এরকম ফেসবুকে কল দিচ্ছে, তার মধ্যে ঢুকে পড়ছে ছাত্রলীগ কিংবা ওই তাদের শক্তি, এবং তারা এক ধরনের এমন ভায়োলেন্স তৈরি করছে যেটা সমাজে এবং রাষ্ট্রকে একটা মানে ব্যর্থ কিংবা একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে। তো এইসব বিষয়ে ধৈর্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হয়। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠান হিসেবে যেভাবে ফাংশন করা দরকার, এটা এখনো করে ওঠেনি। ফলে ধরেন সেনাবাহিনীর সংখ্যা তো কম, সেনাবাহিনী যে যারা ডিপ্লয়েড আছেন তার সংখ্যা আমি জানি না 30-40 হাজারের বেশি হবে কিনা। এইটা দিয়ে তো আপনি সারা দেশ কভার করতে পারছেন না। আইন শৃঙ্খলা বাহিনী 2 লক্ষ পুলিশের যে একটা মানে বাহিনী, সেটা যদি ক্রিয়াশীল না থাকে তাহলে তো আইন শৃঙ্খলা থাকবে না। সেনাবাহিনী তো আর একটা জায়গাতে এই জিনিসের এভরিডে মানে পুলিশের সহায়তায় সেটা পারতে পারে, পুলিশের অনুপস্থিতিতে তো তার পক্ষে কঠিন হয়ে যায়। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে খুব দ্রুত সরকারের উদ্যোগ নেওয়া দরকার। সরকার উদ্যোগ নিয়েছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এসছেন, এবং আমরা মনে করি আইজিপি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পুনর্গঠন চলছে। এই পুনর্গঠনটা এমনভাবে হওয়া দরকার যাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর কোথাও ফেলিয়ার হলে জবাবদিহিতাটা হয়। আমি মনে করি গোয়েন্দা তথ্যের ফেলিয়ার একটা ইম্পর্টেন্ট ঘটনা চট্টগ্রামে। চট্টগ্রামে যে এই ধরনের একটা ঘটনা হচ্ছে, পুলিশ গোয়েন্দা তথ্য ফেল করলো কেন, সেইটার জবাবদিহিতাটা দরকার। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আইনজীবী হিসেবে এই যে প্রশ্নটি করলেন জোনায়েদ সাকি, এখানে গোয়েন্দা তৎপরতার কোনো ঘাটতি আছে কিনা, বা এখানে উস্কানির পাশাপাশি অন্য কোনো ব্যর্থতা আছে কিনা? আমি তো জোনায়েদ সাকির বক্তব্যকে শতভাগ সমর্থন করে বলবো যে একটা রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো, একটা না কিন্তু গোয়েন্দা সংস্থা, অনেকগুলো গোয়েন্দা সংস্থা, তার প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার দায়িত্ব আছে, কর্তব্য আছে এবং জবাবদিহিতা আছে।
এখন ফ্যাসিবাদী সরকার এই সংস্থাগুলোকে এমন তাদের দলীয়করণ করে ফেলেছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, ফ্যাসিবাদের বিদায়ের পর এই সংস্থাগুলো, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এরা এখনো দাঁড়াতেই পারেনি বলেই তারা কিন্তু এই ফেইলুরটা আমরা দৃশ্যমান দেখলাম। চিটাগংয়ের এই ঘটনায় এই গোয়েন্দাদের ফেইলুরটা আমরা দৃশ্যমান দেখলাম। আরেকটা জিনিস কিন্তু আমরা দৃশ্যমান দেখছি, আমরা যেমনি এই সরকারকে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল, যেমনি আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ, তেমনি আমরা সচেতনভাবে সরকারের দুর্বলতাগুলোকেও কিন্তু চিহ্নিত করবার চেষ্টা করছি। এই যে গোয়েন্দা সংস্থাগুলো, এই যে আইন শৃঙ্খলা বাহিনী, এই যে প্রশাসন, এদেরকে অতি দ্রুত শক্তিশালী করবার, এই সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলোকে দ্রুত শক্তিশালী করবার উদ্যোগটাও কিন্তু সরকারের মধ্যে খুব বেশি সক্রিয় দেখি না। সরকার চেষ্টা করছে কিন্তু তারা কাজ করছে না। তারা কাজ না করলে সরকারের পরবর্তী করণীয় কি, সেটা কিন্তু সরকারের করণীয় ঠিক করতে হবে। যখনই সরকার এই বর্তমান সেটআপ দিয়ে কাজ করাতে পারছে না, তখনই তার বিকল্প করণীয় ঠিক করতে হবে, নইলে তো দেশটা অচল হয়ে যাবে এবং সেদিকেই যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ বলে সরকারকে আমরা টিকিয়ে রাখছি এবং একেবারে রীতিমতো ব্যারিয়ার তৈরি করছি ঐক্যের, যে না, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কিন্তু পাশাপাশি কিন্তু এটাও দেখতে হবে যে অতি দ্রুত আমরা দৃশ্যমান দেখতে চাই যে আমাদের দেশের ভেতরকার সকল সংস্থাগুলো, সকল প্রতিষ্ঠানগুলো দ্রুত যাতে শক্তিশালী হয়। এবং এজন্যই বলছি যে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্যে দ্রুতই কিন্তু নির্বাচনের রোডম্যাপে চলে যাওয়া দরকার। কারণ সরকারের বোঝা উচিত ইতিমধ্যেই যে না, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এইভাবে এই সকল সংস্থাগুলোকে পুনর্গঠন করা সম্ভব হচ্ছে না, তার ওই ধরনের ইনস্ট্রুমেন্টস তার ভেতরে নেই। এবং যে সরকার, এই সরকার কিন্তু অভিজ্ঞ একটা সরকার না। এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তির, আমাদের প্রফেসর ইউনুস স্যার সহ অনেক জ্ঞানী গুণী ব্যক্তি থাকতে পারেন, কিন্তু সরকার চালানোর জন্য যে দক্ষতা, সেই দক্ষতা কিন্তু এর ভেতরে অনেকেরই নেই। কাজে এই বিষয়গুলো বুঝে অতি দ্রুত দেশটা যদি গণতন্ত্রের যাত্রায় চলে যায়, পথে চলে যায়, অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আজকে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, দেখবেন যে দেশের অবস্থা অনেক পরিবর্তিত হয়ে যাবে। একটি অবাধ এবং নিরপেক্ষ, নূর খান ভাই বলেছেন যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা গত 15 বছর লড়াই করেছি এবং সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ এখন আকাঙ্ক্ষিত। আমাকে কিন্তু গ্রামে গেলে, আমি তো গ্রামে যাই প্রতিনিয়ত, কারণ আমার একটা নির্বাচনী এলাকা আছে, গ্রামে গেলে তারা কিন্তু সংস্কার বোঝে না। গ্রামের মানুষ আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা যে 15 বছর আন্দোলন করলেন, এত জান জীবন কত দিলেন, এখন তো সেই সরকার বিদায় নিয়েছে, এই সরকার নির্বাচন দেয় না কেন? মানে আসলে নির্বাচন দিতে গেলে যে অত্যাবশ্যক কিছু সংস্কার দরকার বা একটু সময় দরকার, গ্রামের মানুষ তো বোঝে না, বলে যে সেই সরকার তো নাই, এখন এই সরকার নির্বাচন দেয় না কেন? অতএব এই সরকারেরও এই জিনিসগুলো যা ভাবা উচিত এবং একটা নির্বাচনী রোডম্যাপে সরকারের অতি দ্রুত যাওয়া উচিত। আরেকটা কথা আমি একটু শেষ করি, এই যে বলেছেন যে ছাত্ররা দল গঠন করলে কোনোভাবেই টিকবে না, আমি এটা বলতে চাই না। ছাত্ররা যদি দল গঠন করতে চায়, ছাত্ররা দল গঠন করুক, কিন্তু আমার যেটা ধারণা যে যারা ছাত্র তারা কিন্তু যার যার ইনস্টিটিউশনে চলে গেছে, এখন যারা রাজনীতি করতে চায় আমি স্বাগত জানাই, তারা দল গঠন করুক, তারা নির্বাচনে আসুক, তারা রাজনীতির মাঠে আসুক, তাতে তারা যদি জনগণের সমর্থন পায় টিকবে, আর নইলে জনগণের সমর্থন না পেলে সেটা ভবিষ্যতে বলে দেবে যে কি হবে। নূর খান, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু করেছিলাম।
রিক্সা চালকদের আন্দোলন, বিশৃঙ্খলা, ছাত্রদের আন্দোলন সহ নানা বিষয়ে আমরা শেষ নাকি না, আমরা একেবারেই শেষ করে দিচ্ছি। নূর খান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ সহ সবশেষ নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছেন দুজন রাজনীতিবিদ এবং একজন সাংবাদিক আমাদের মধ্যে রয়েছেন। আপনার কাছে একেবারে শেষ বিষয়টি জানতে চাই। প্রথম হচ্ছে, দেখেন, আমি সাকিবের সাথে সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে যে সব জায়গায় আমরা ষড়যন্ত্র না খুঁজি, কারণ দীর্ঘদিন মানুষ তার মনের কথা বলতে পারেনি, অনেক সমস্যা জমা হয়ে আছে, দাবি তুলবে, এটা খুব স্বাভাবিক। এবং প্রত্যেকটা দাবির ক্ষেত্রে যদি আমরা ষড়যন্ত্রর গন্ধ পাই তাহলে কিন্তু আমরা পথ হারাই ফেলবো। বরং সেটাকে অ্যাড্রেস করতে হবে যে কিভাবে করা যায়, এবং সেইখানে মানবাধিকারের বিষয়টাকে মাথায় রেখে, কারণ ফোর্স অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু এই সময়ে ঠিক হবে না কোনো অবস্থাতে, এক। আর দুই নম্বরটা হচ্ছে, দিন শেষে তো আপনাকে একটা নির্বাচন দিতেই হবে, এবং সেই নির্বাচন যদি আমরা মানে দেরি করে ফেলি তাহলে বর্তমান যে ক্রাইসিস বা অস্থিরতা যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু ঘনীভূত হয়ে যেতে পারে, এবং সেই অস্থিরতা যদি ঘনীভূত হয় তখন কিন্তু আবার আমরা পথ হারিয়ে ফেলতে পারি। তো এই জন্য যেটা দরকার, যে নির্বাচনের জন্য যে কাজগুলো খুব জরুরি, যেটার সাথে নির্বাচন সরাসরি জড়িত, যেমন ভোটার লিস্ট বলেন বা কিভাবে নির্বাচনটা হবে, সেইটা ঠিক করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এবং এই কাজগুলি করার জন্য 6 মাস লাগুক, 1 বছর লাগুক বা বেশি লাগুক, সেটা ঘোষণা দিয়ে দিলেই হয় যে আমরা এই সময়টা পর্যন্ত এই কাজগুলো করব, তারপর নির্বাচন। তাহলে কিন্তু দেখবেন যে অস্থিরতাটা কিন্তু কমে আসবে। কারণ প্রত্যেকের ভিতরে ওই যে জনগণ যে কথাটা বললেন ভাই, সেইটা ঠিক, যে মানুষের ভিতর ইলেকশনের একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে। মানুষ তার ভোটে নির্বাচিত প্রতিনিধি দেখতে চায় পার্লামেন্টে। সুতরাং সেই জায়গাটিকে আপনি যদি দেরি করে ফেলেন আর সমস্যা যদি ঘনীভূত হয়, আপনার মনে রাখতে হবে সামনে রমজান, আপনার মনে রাখতে হবে অর্থনৈতিক অবস্থা ভালো না, আপনার মনে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠুনকো পর্যায়ে, এখনও পুলিশ, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী মূলত ভূমিকা হচ্ছে সরকারের পক্ষে পুলিশ, এবং সেই পুলিশের যে অবস্থা, মনোবলের যে অবস্থা, সেই জায়গাটিতে এখনও পুলিশ ঘুরে দাঁড়িয়েছে এটা বলার সুযোগ নাই, তবে চেষ্টা হচ্ছে, এটা দেখছি। তো এই চেষ্টাও তো একটা সময়ের ব্যাপার। সুতরাং এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত, আবারও বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত খোলামেলা আলোচনা করা দরকার। আলোচনা চলছে, আলোচনা এইভাবে না করে সবাইকে নিয়ে একসাথে, যে আমরা দেশের এই ক্রাইসিস আছে এবং এই ক্রাইসিসগুলিকে আমরা অ্যাড্রেস করব এবং নির্বাচনের দিকে যাব, এই কথাটি সরাসরি ওপেনলি বললে অসুবিধাটা কি? বরং আমরা দেখি কখনো কখনো নির্বাচনের ব্যাপারে কথা উঠলে এক একজন এক একভাবে মতামত দিচ্ছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন, সেখানে মানুষ ধরে নিচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর, নানান জিনিস ধরে নিচ্ছে। তো এইটাতে কি একটা অনিশ্চয়তা তৈরি হবে, এবং সেই আপনি দেখেন মানে গত 15-16 বছর ভোট দিতে পারেনি মানুষ। এক, যেই তরুণ প্রজন্ম ছিল তখন, তারা কিন্তু এখন মানে রাজনীতির মধ্য অবস্থানে আছেন, এবং যারা তখন সিনিয়র লেভেলে ছিল তাদের অনেকেই কিন্তু এখন নাই। তো এরকম একটি অবস্থায় যত বিলম্ব করা হবে তত কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। আর সেই ক্ষেত্রে আবারও বলি, ছাত্রদের রাজনৈতিক দল করা না করা নিয়ে চিন্তার কিছু নাই। যদি কেউ রাজনীতি করতে চায় সেখানে তো আপনাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। মানে আমি একটা কমেন্ট করতে চাই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, একটা নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটবে, এতে কোনো আমাদের তরুণরা যদি রাজনৈতিক দল নিয়ে আসে এটা তো আমাদের স্বাগত জানানো উচিত। জি, অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সাকির, নূর খান, এম এ আজিজ এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা 4 জনকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।